চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল পরিচালনা বিদেশিদের দেওয়ার আগে রাজনীতিবিদদের সাথে আলোচনার পরামর্শ, চুক্তির সমস্যা ও সম্ভাবনা প্রকাশের আহ্বান। প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে, বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব। এটা যেমন গণতন্ত্রের ভাষা না, বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না, বিদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। মেয়রের হুঙ্কার উপেক্ষা করে পতেঙ্গায় বহাল তবিয়তে অবৈধ স্থাপনা, নির্বিকার প্রশাসন, সৌন্দর্য হারাচ্ছে সৈকত। মানুষ থেকে দোকানে ছাতা বেশি হয়ে গেছে, তো দূর থেকে বীজটা দেখা যাচ্ছে না। সমুদ্র তো যে সৌন্দর্যটা উপভোগ করতে আসছে সেটা তো ঠিকমতো উপভোগ করা হচ্ছে না। নাটোরের চক বৈদ্যনাথে চামড়া সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা। ঢাকায় সরবরাহের প্রস্তুতি নানা প্রতিবন্ধকতায় গুরুত্ব হারাচ্ছে পোস্তার কাঁচা চামড়ার আড়ত। গেলবারের তুলনায় এবার ট্যানারিতে কাঁচা চামড়ার সরবরাহ কমেছে প্রায় 1.5 লাখ পিস। মজুদ রাখা ও কোরবানি কম হওয়াকে দুষছে সংশ্লিষ্টরা। উন্নয়নের স্রোতে যুক্ত হতে বঞ্চনা থেকে মুক্তি চায় খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চল। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে 3 ভাগের 1 ভাগ বরাদ্দের দাবি। উত্তরাঞ্চলের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় এখানে বরাদ্দগুলো ব্যক্তি করা দরকার। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দর না পেয়েই চলে এসেছি। আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। নাসায় পা রাখল বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্স অ্যাপ ডেভেলপ প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনের পুরস্কার। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার ভার বিদেশিদের দেওয়ার আগে সবার সাথে আলোচনার পরামর্শ রাজনীতিবিদদের। কারো কারো মত, বন্দরের সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের নেওয়া উচিত, তবে বিরোধীদের প্রতিহত করতে প্রধান উপদেষ্টার আহ্বানের বিরূপ মন্তব্য জানিয়েছেন অনেকে। চুক্তির আগে সম্ভাবনা ও সমস্যা জনসম্মুখে প্রকাশ করার আহ্বান জানান কেউ কেউ। চট্টগ্রাম বন্দর পরিচালনা নিয়ে রাজনৈতিক বাহাস চলছেই। বাণিজ্য ও দক্ষতা বাড়ানোর যুক্তিতে দুবাই ভিত্তিক ডিপি ওয়ার্ল্ডকে দায়িত্ব দিতে চাইছে সরকার। এজন্য জনসমর্থন অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি বিরোধীদেরও বার্তা দিলেন তার বক্তব্যে। আপনাদের দৃঢ় সমর্থন অব্যাহত রাখুন, যারা বিরোধিতা করছে তাদের প্রতিহত করুন। তার এই বক্তব্যের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজনীতিবিদরা। তবে সমর্থন আদায়ের চেষ্টাতে দোষের দেখছেন না কেউ কেউ। ওনার কাছ থেকে প্রতিহত করার কথাটা একটু বেমানান শোনা গেছে, এটা কোনো সন্দেহ নাই। কারণ প্রফেসর ইউনূস কাউকে প্রতিহত করার আহ্বান জানাবেন কেন, বরং উনি বলতে পারেন যে সবাইকে আমরা সাথে নিব এবং এই উদ্যোগটার ব্যাপারে আমরা সবাইকে বুঝিয়ে একমত করব। তো এটা যেমন গণতন্ত্রের ভাষা না, বরঞ্চ ওনার এই কথার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উনি দেশের স্বার্থ না, বিদেশি কোনো গোষ্ঠীর স্বার্থ রক্ষায় ব্যস্ত। তাই না হলে এ ধরনের ভাষা তিনি ব্যবহার করতে পারেন না। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং টার্মিনাল পরিচালনা করছে দেশীয় কোম্পানি সাইফ পাওয়ারটেক। এর আগে বন্দরটি পরিচালনার ভার বিদেশি কোম্পানিকে দেওয়ার উদ্যোগ নেয় আওয়ামী লীগ সরকার। তবে স্থানীয় বাধার মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়। কারো কারো মত, চট্টগ্রাম বন্দর এরই মধ্যে সরকারি অর্থায়নে আধুনিকায়ন করা হয়েছে। নতুন বিনিয়োগের সুযোগ নেই, বিদেশিদের দিতে হলে বে টার্মিনাল বা লালদিয়ার চর দেয়া যেতে পারে। জবাব যদি সরকারের পক্ষ থেকে দেওয়া হয় এবং কি সুবিধাটা আমরা পাবো, যে কোনো নতুন উদ্যোগ নিতে গেলে পুরাতনদের একটা বাধা আছে। শত শত কোটি টাকার এখানে দুর্নীতির একটা চক্র এখানে কাজ করে বলে জানা গেছে আর কি। আর সিবিআই গুলো এখানে অনেক ক্ষেত্রে ইনভলভ আছে, এই ধরনের অভিযোগ আছে। প্রফেসর ইউনূস যেটা বলেছেন এটা খুবই কনভিন্সিং আমি মনে করি, এবং আমি মনে করি যে দেশের স্বার্থে, জাতির স্বার্থে
এটার পক্ষে একটা ঐকমত্য তৈরি করা সম্ভব। এই সরকার বরঞ্চ দলনিরপেক্ষ সরকার হিসেবে ওইখানে যে আধিপত্যবাদী গোষ্ঠী আছে সেটা ভেঙে ফেলে যথাযথভাবে ব্যবস্থাপনার কাজটা করুক। এইখানে যে সক্ষমতা তার থেকে বেশি কিন্তু ব্যবহৃত হচ্ছে এবং এটা লাভজনক। সুতরাং এইটা বিদেশি যে কোনো কোম্পানিকে দেওয়ার ক্ষেত্রে এটা একটা অপ্রয়োজনীয় বলে আমরা মনে করি। চট্টগ্রামের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরব ভিত্তিক বিদেশি কোম্পানি রেড সি গেটওয়ে। 2022 সালে 22 বছরের জন্য দায়িত্ব পায় প্রতিষ্ঠানটি। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। মেয়রের হুঙ্কারও বৃথা। চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে সরেনি অবৈধ স্থাপনার জঞ্জাল। সৈকত দখল করে গড়ে তোলা শত শত অবৈধ দোকানপাট উচ্ছেদে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। এসব স্থাপনার কারণে নষ্ট হচ্ছে সৈকতের সৌন্দর্য। দখলদারদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ দর্শনার্থীরাও। শনিবার ঈদুল আজহার দিন বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে যত্রতত্র বসানো শত শত অবৈধ দোকানপাট দেখে চরম ক্ষোভ প্রকাশ করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এত সুন্দর দৃষ্টিনন্দন একটি পর্যটন স্পটের এমন বেহাল দশা দেখে জেলা প্রশাসক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফোন করে অবৈধ স্থাপনা উচ্ছেদে কার্যকর পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান মেয়র। একদিন পর ঠিকই একই সময়ে রোববার বিকালে পতেঙ্গা সমুদ্র সৈকতে গিয়ে দেখা যায় ঠিক একই চিত্র। সৈকত দখল করে গড়ে তোলা সব অবৈধ স্থাপনা যথারীতি বহাল। মেয়রের ক্ষোভ প্রকাশের পরও বিন্দুমাত্র পরিবর্তন নেই। ঘরে বাতে চলে টাকা নাই, কালকে দোকান খুলছে, এখন সবাইকে আসে উচ্ছেদ করে দিচ্ছে। তো যদি আমরা এগুলো না করি তাহলে আমাদের কি করতে হবে? চুরি মামলা এগুলো করতে হবে। এই ব্যবসা সবাই করে কেন? ভালো চলার জন্য। এটাই আমাদের মনে ইনকাম সোর্স। এখান থেকে নিয়ে যে বাসা নিয়ে গেলে আমাদের বউ বাচ্চা চলে, নাহলে আমরা বউ বাচ্চা পালতে পারি না। আমরা অনেকদিন ধরে ব্যবসা করেছি, আসলে আমরা দোকান পাচ্ছি না। যারা নতুন আছে কালকে আছে এরা দোকান পেয়ে ফেলছে, কিন্তু আমরা দোকান পাচ্ছি না। আমরা কোথায় যাব? সমুদ্র সৈকতের সৌন্দর্য রক্ষায় অবৈধ স্থাপনা অপসারণে জেলা প্রশাসন, সিডিএ এবং ট্যুরিস্ট পুলিশকে ব্যবস্থা নিতে বললেও কারো কোনো উদ্যোগ নেই। আমরা যখন এদেরকে সরাই একদিক থেকে নিয়ে যাই, আবার আমরা যখন চলে যাই তখন তারা আবার এখানে আসে। মানে একটা চোর পুলিশ খেলার মতো একটা অবস্থা। যাই হোক, এটা অচিরেই আমাদের সমাধান হয়ে যাবে। যার যেখানে খুশি সেখানে দোকানপাট বসানোই সৈকতে হাঁটা চলার পথও সংকুচিত। চাঁদার বিনিময়ে বসানো এসব দোকানে দামও চড়া। দর্শনার্থীরাও জিম্মি দখলদারদের কাছে। মানুষ থেকে দোকানে ছাতা বেশি হয়ে গেছে, তো দূর থেকে বীজটা দেখা যাচ্ছে না। মানুষ চলাফেরা করে শান্তি পাচ্ছে না, ঘুরাফেরা করে অনেকটা হ্যাসেল করতেছে। ডাইনে ঘুরলি দিলে দোকান বাজে, বামে ঘুরলি দিলে দোকান বাজে, যার কারণে পর্যটকগুলো আনন্দ করতে একটু সমস্যাটা বাজে। সমুদ্র তো যে সৌন্দর্যটা উপভোগ করতে আসছে সেটা তো ঠিক মতো দেখা উপভোগ করা হচ্ছে না। এগুলোর জন্য তো প্রয়োজনীয় কোনো ব্যবস্থা বহুদিন থেকে নেওয়া হয় না। অনেকভাবে এগুলা বাধা সৃষ্টি করে, অনেক দিন থেকে দাবি মানুষের। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফর সঙ্গী হিসেবে সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। এ সময় তিনি রাজা চার্লসের হাত থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। ওই দিন রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স চ্যাথাম হাউসে একটি বিশেষ ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা, যেখানে তিনি বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতি, গণতান্ত্রিক উত্তরণ এবং ভবিষ্যৎ সম্পর্কে দৃষ্টিভঙ্গি তুলে ধরবেন। এছাড়াও ডক্টর ইউনূসের এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ হবে। সফরকালে প্রধান উপদেষ্টা কমনওয়েলথ এবং আন্তর্জাতিক সমুদ্র সংস্থা IMO মহাসচিবদের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে আশা করা হচ্ছে। সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদ ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন। রোববার দিবাগত রাত 1:30টায় থাই এয়ারওয়েজের ফ্লাইট TZ-339-এ তিনি ঢাকায় আসেন। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব জামাদ। অবতরণের পর 1:45 মিনিটে তিনি হুইল চেয়ারে করে ইমিগ্রেশন কাউন্টারে যান।
সেখানে তাকে দীর্ঘক্ষণ হুইলচেয়ারে বসে অপেক্ষা করতে দেখা যায়। পরে রাত 2:45টার সময় তার ইমিগ্রেশন সম্পন্ন হলে তিনি বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন। বিমানবন্দর সূত্রে জানা গেছে সে সময় সাথে ছিলেন তার শ্যালক ও ছেলে। গত 7 মে চিকিৎসার উদ্দেশ্যে আব্দুল হামিদ থাইল্যান্ডে যান। তার বিরুদ্ধে কিশোরগঞ্জে একটি হত্যা মামলা রয়েছে, তবে ব্যাংকক থেকে কোনো বাধা ছাড়াই দেশে ফেরেন তিনি। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুটি দলের খপ্পরে পড়ে সরকার তাদের দিকে হেলে পড়েছে। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিভিন্ন বিষয়। উঠে আসে নির্বাচন, সংস্কার ও শেখ হাসিনার বিচারসহ সমসাময়িক প্রসঙ্গ। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এপ্রিল মাসে নির্বাচন করার মতো যৌক্তিকতা নেই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব, তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে? যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। নয়াপল্টনে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার তুলে দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এর আগে দাবি করেন নির্বাচনের মাস অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কিন্তু দুই একজনের কথায় সরকার প্রধান ভোটের সময় নির্ধারণে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরুন অক্টোবর, নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেন রাজধানীবাসী। চিড়িয়াখানা, হাতিরঝিল, জিয়া উদ্যান সহ দর্শনীয় স্থানগুলোতে ছিল চোখে পড়ার মতো ভিড়। আবার রাজধানীতে পর্যাপ্ত বিনোদন স্পট না থাকারও আক্ষেপও ছিল অনেকের। রাজধানীতে উৎসব মানেই হৈ হুল্লোড়। পরিবারের ছোট বড় সব সদস্য মিলে ভিড় করেন নগরীর পরিচিত জায়গাগুলোতে। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার ছায়া শনিবীর নির্মল প্রকৃতি। এবারের ঈদের ছুটিতে অন্তত 8 লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায়, প্রত্যাশা কর্তৃপক্ষের। বাঘগুলো আমরা দেখেছি শুয়ে আছে আর মানুষদেরকে দেখে চারদিক ঘুরছে। সজারও দেখেছি আর পাখি দেখেছি। ঈদ পরবর্তী 5-6 দিনে প্রায় 7-8 লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভিজিট করবেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার ওয়ার্ল্ডে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঈদ আয়োজন। ফান রাইডের পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে মাথায় রেখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পুতুল নাচ, ম্যাজিক শো আর মাস্কট শো শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণ করে। আমি এখানে অনেকগুলো রাইডসে উঠেছি আর অনেক মজা করেছি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমি সবাই মজা করতে আসছি। রাজধানীর শিশু পার্কগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশুরা উপভোগ করে পার্কের নানান ধরনের মজার রাইড। ঢাকাতে তো এমন খুব কম পরিবেশই আছে যেখানে মানুষ একটু বিনোদন করতে পারে, তো সেই উপলক্ষে এখানে আসা আর কি। এখন একটু ঘোরাঘুরি করে ভালো লাগছে, রাস্তাঘাট ফাঁকা, ঈদের সময় ভালো লাগছে। রাজধানীবাসীর অনেকেই ভিড় করেছেন হাতিরঝিল, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায়। নভ থিয়েটার, সামরিক জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোতেও ভিড় করেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় জিয়া উদ্যানে নামে উৎসবপ্রিয় মানুষের ঢল। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও তার আশপাশের এলাকা। ঢাকায় তো ঘোরার মতো ওইরকম প্লেস নাই আসলে। প্লেসগুলো
যদি আর একটু বাড়ানো যেত, কোথাও খালি জায়গা পাওয়া যেত, বাচ্চাদের জন্য আরো অনেক ভালো হতো। অনেক বাচ্চারা আসছে, অনেক ফ্যামিলি নিয়ে আসছে, যদি রাইডের ব্যবস্থা থাকে তাহলে বাচ্চারা আরো আসবে। রাজধানীবাসীর জন্য উপভোগ্য ঈদ উদযাপনের পরিবেশ তৈরিতে উদ্যোগ নেয়ার দাবি সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও ঢাকা ছাড়ছে না অনেকে, আবার কাজের তাগিদে রাজধানীতে ফিরতেও শুরু করেছেন অনেকে। এ বিষয়ে আরো জানবো আমার সহকর্মীদের কাছ থেকে। শুরুতে যেতে চাই মহাখালী বাস টার্মিনাল এলাকায় আমার সহকর্মী শামীম রেজার কাছে। শামীম, ঈদের ছুটিতে ঘর ফেরা আর রাজধানীতে ফিরে আসার চিত্রটা কেমন দেখছেন? হ্যাঁ ইশরাত, দীর্ঘ ছুটি থাকায় এখনো নগরীতে ফেরা চাপটা নেই বললেই চলে। সকাল থেকেই আসলে আমরা যে দৃশ্য দেখছি সেটা এখনো ঘরে ফেরা মানুষের চাপই আসলে বেশি। যেমন সকাল থেকেই রাজধানীর বাস টার্মিনালগুলোই ঘরে ফেরা মানুষের ভিড়টাই চোখে পড়ছে সবচেয়ে বেশি। ঈদের সময় আসলে তারা প্রিয়জনের কাছে যাওয়ার সময় সুযোগ করতে পারেননি, তারাই আসলে এখন ঘরে ফিরছেন। ঈদের 2 দিন পর কোনো ভোগান্তি ছাড়াই আসলে তারা ঘরে ফিরতে চেয়েছিলেন, তবে তারা বলছেন যে ভোগান্তিহীনভাবে ঘরে ফিরতে চাইলেও তারা আসলে ভোগান্তিহীনভাবে ফিরতে পারছেন না, ভোগান্তি পিছু ছাড়ছেন না, এমনটাই বলছেন তারা। তারা বলছেন সব সড়ক ফাঁকা থাকা সত্ত্বেও তাদেরকে বলা হচ্ছে যে গাড়ি নেই, এজন্য তাদের দীর্ঘ সময় দাঁড় করিয়ে রাখা হচ্ছে এবং বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন তারা। তারা বলছেন যে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতেই আসলে তারা এখন ঘরে ফিরছেন। অনেকেই আসলে রাজধানীতে কোরবানি দিয়েছেন, স্বজনদের জন্য এখন মাংস নিয়ে ঘরে ফিরছেন, এমনটাই বলছেন তারা। এবং বলছেন যে ঈদের সময় যে ভোগান্তি থাকে সেই ভোগান্তি আসলে তারা যেতে চেয়েছিলেন, কিন্তু সেটা হচ্ছে না, এমনটাই দাবি করছেন। কারণ এখানে আসলে দীর্ঘ লাইনে নারী এবং পুরুষ সবাই আসলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেই আমরা দেখেছি যে তারা টিকিট সংগ্রহ করছেন। অনেক গাড়িও দেখেছি যে গাড়ির সব সিট ভর্তি হয়ে গেছে, তারপর গাড়িগুলো ছেড়ে যাচ্ছে না। এইসব বিষয়গুলো নিয়েই আসলে তারা অভিযোগ করছিলেন যে যেহেতু ঈদের দিন পর্যন্ত আসলে আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি ছিল, এখন আইন শৃঙ্খলা বাহিনীর তদারকি না থাকায় এই সুযোগটাই নিচ্ছেন বাস মালিক বা শ্রমিকরা, এমনটাই দাবি করছেন তারা, অভিযোগ করছেন। তবে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসীদের কেউ কেউ, তবে সেই সংখ্যাটা তুলনামূলক অনেক কম। বাস ট্রেনে আসলে যাত্রীদের কোনো তাড়াহুড়ো নেই, আগে ফেরার প্রতিযোগিতা নেই, এমন দৃশ্য আসলে আমরা রাজধানীর যে নগরবাসী যারা আসলে রাজধানীতে ফিরছেন তাদের চিত্রটা আসলে এমনই। কোনো মানে ঢাকায় ফিরতে কোনো তাড়াহুড়ো নেই, কোনো ব্যস্ততা নেই, সবাই আসলে গাড়ি থেকে ধীরে সুস্থে নামছেন, ধীরে সুস্থেই আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। ইশরাত, অনেক ধন্যবাদ আপনাকে শামীম। বিভিন্ন স্থানে চামড়া আসতে শুরু করেছে নাটোরের চক বৈদ্যনাথে। লবণ মাখিয়ে সংরক্ষণে ব্যস্ত শ্রমিকরা। সরবরাহ করা হবে ঢাকায় ট্যানারিগুলোতে। এবারও নগদ অর্থেই বিক্রির আশা আড়তদারদের। পাচার আর বাজারের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে যৌথ বাহিনী। প্রতিদিনই বিভিন্ন জেলা থেকে চামড়া আসছে নাটোরের চকবৈদ্যনাথের আড়তে। সেগুলো গুদাম ও আড়তের বাইরে সংরক্ষণ করছেন শ্রমিকরা। দিন কাটছে কর্মব্যস্ততায়। চামড়াগুলা সাজাইছি, সাজায় লবণ দিছি, ঝিল দিছি। ট্যানারিয়ালারে উদ্দেশ্যে আমরা লবণজাত করে রাখতেছি। 30-35টি জেলা থেকে আরও চামড়া আসবে, লবণযুক্ত চামড়া আসবে। তখন ঢাকা থেকে ট্যানারির মালিকরা আসবে। আমরা আশা করছি নগদ টাকায় আমরা বেচাকেনা করতে পারব। চামড়া সংরক্ষণের প্রধান কাঁচামাল লবণের দাম বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বাড়ানো হয়েছিল, তবে তা সহনীয় বলেই দাবি আড়তদারদের। আশা এবারও নগদে ট্যানারি মালিকদের কাছে চামড়া বিক্রির। কাঁচা চামড়া যতটুকু পেরেছি বিক্রয় করার চেষ্টা করেছি, আর বাকি যেই চামড়াগুলো থেকে গিয়েছে সেগুলো আমরা লবণজাত করছি। লবণ দিয়ে গুদামজাত করলাম, আমরা ট্যানারির মালিকের কাছে আমরা ভালো মূল্যের দাম পাবো। মৌসুমী ব্যবসায়ীরা কাঙ্ক্ষিত দাম না পাওয়ার অভিযোগ করছেন। দেশের বিভিন্ন স্থানে কেউ কেউ ভাগাড়ে ফেলছেন চামড়া, তবে ব্যবসায়ী নেতাদের দাবি সরকার নির্ধারিত মূল্যেই বেচাকেনা করেছেন তারা। ধীরে ধীরে বাজার চাঙ্গা হয়ে উঠছে। সরকার নির্ধারিত চামড়ার মূল্য যেটা দিয়েছিলেন তার চেয়ে বেশি বেচা কিনা হয়েছে। ট্রেনারি মালিকরা 8 থেকে 10 দিনের পর আমাদের নাটোর মার্কেটে প্রবেশ করেন এবং আসার পর আমি মনে করি আমাদের চামড়ার ভাবটা আরো চাঙ্গা হবে।
এ সময়টায় চামড়া পাচার বড় দুশ্চিন্তার বিষয়, তাই এ বিষয়ে নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় বিজিবির সাথে যোগাযোগ আমাদের আছে, যৌথ বাহিনীর সাথে আমাদের যোগাযোগ আছে। আমরা সবাই মিলে আমরা চেষ্টা করব যেন কোনো অবস্থায় সরকারের নীতির বাইরে কোনো ধরনের চামড়া পাচার অথবা কোনো কিছু না হয়। নাটোরের চকবৈদ্যনাথে ছোট বড় মিলিয়ে 2 শতাধিক আড়ত রয়েছে। এখানকার ব্যবসায়ীদের প্রত্যাশা 4 থেকে 5 দিন পরে দেশের অন্তত 35 জেলার লবণযুক্ত চামড়া আসবে এই বাজারে। তখন ঢাকার ট্যানারি মালিকদের কাছে নগদে চামড়া কেনাবেচা শুরু হবে, এমনটাই প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর। কোরবানির ঈদের পর কুমিল্লায় চলছে চামড়া সংগ্রহ সংরক্ষণের কাজ। বাজার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। আমার সহকর্মী ঋষিপট্টি থেকে যুক্ত হচ্ছেন খোকন চৌধুরী। খোকন, এবারে চামড়ার যোগান কেমন দেখছেন? দাম নিয়ে ক্রেতা বিক্রেতার কি বলছেন তারা? ইশরাত, এবছর কিন্তু আসলে যে চামড়া সংগ্রহের বিষয়টি, আমি এখন যেই জায়গাটিতে রয়েছে এটি কিন্তু নগরীর একেবারে প্রাণকেন্দ্র। সেখানে এইটি কিন্তু সবচেয়ে বড় যে পাইকারি আড়তদার, তারা চামড়া সংরক্ষণ করেন। তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জেনেছি, অন্যান্য বছরের তুলনায় কিন্তু এই বছর তারা বেশি চামড়া সংগ্রহ করেছেন। তবে মৌসুমি ব্যবসায়ীদের কিন্তু আসলে আমরা শুরু থেকেই দেখে আসছি, তারা কিন্তু একটি দর পতনের মধ্য দিয়েই কিন্তু তাদের দিন গিয়েছে। এবং সরকারের পক্ষ থেকে যে ধরনের লবণ দেওয়া হয়েছে, অর্থাৎ বিশেষ করে মাদ্রাসাগুলোতে যাতে চামড়া সংরক্ষণ করা যায়, সেখানে কিন্তু আসলে অনেক জায়গায় চামড়া সংরক্ষণ না করে এই জায়গাগুলোতে নিয়ে এসেছে বিক্রি করার জন্য, এবং লবণ এবং চামড়া উভয়ই বিক্রি করে দিয়েছে। ফলে আসলে যারা যে সংরক্ষণের যে দায় দায়িত্ব ছিল, এই দায় দায়িত্বের কারণেই কিন্তু, অবহেলার কারণেই কিন্তু অনেক চামড়া ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। আমরা এখানে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের কাছে বলেছি, তাদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি, তারা কিন্তু গতকালকেও অনেকজন চামড়া বিক্রি করতে নিয়ে আসছে এবং অনেক চামড়াই কিন্তু নষ্ট হয়ে গেছে। অর্থাৎ সময় মতো লবণ না দেওয়ার ফলে এই ঘটনাগুলো ঘটেছে। এবং তাদের যে এবছর অন্যান্য বছরের তুলনায় কিন্তু অধিক চামড়া তারা সংগ্রহ করে রেখেছেন। তারা বলছেন যে আসলে এবছর চামড়া সংরক্ষণ করছেন, তবে আসলে যে 10 দিন পরেই কিন্তু কুমিল্লা থেকে চামড়া ঢাকার দিকে যাওয়া শুরু করবে, এবং তারা আশা করছেন যে অন্যান্য বছরের তুলনায় এবছর হয়তো তারা কাঙ্ক্ষিত যে ফলাফল সেটি চামড়ার ব্যবসার মাধ্যমে পাবেন। তবে বরাবরই মৌসুমি ব্যবসায়ীরা কিন্তু লোকসানের মুখে। ইশরাত, খোকন, ধন্যবাদ আপনাকে। দিন দিন গুরুত্ব হারাচ্ছে পোস্তা। একসময়ে পুরান ঢাকার পোস্তাই ছিল কাঁচা চামড়া সংগ্রহের একমাত্র গন্তব্যস্থান। কেউ ব্যবসা পরিবর্তন করেছেন, কেউ বা এখান থেকে ব্যবসা গুটিয়ে চলে গেছেন হেমায়েতপুরে। ব্যবসায়ীরা বলছেন চামড়া সংগ্রহ এবং তা বিক্রির ক্ষেত্রে নানান প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, ফলে ঝুঁকির কারণে ব্যবসা ছেড়েছেন অনেক আড়তদার। শত বছরের পুরনো কাঁচা চামড়ার ব্যবসাস্থল পোস্তা। পুরান ঢাকার এই স্থানে ঈদ এলেই পাল্টে যেত দৃশ্যপট। আড়তদার এবং বিক্রেতাদের ছিল হাকডাক। সারা বছরই পোস্তায় চলে চামড়া সংগ্রহ। শহরের নানা স্থান থেকে ব্যাপারীরা চামড়া নিয়ে আসে এখানে। তবে ঈদকে কেন্দ্র করে নেওয়া হয় বাড়তি প্রস্তুতি। আড়তদাররা জানান, আগের সেই ঐতিহ্য এখন আর ধরে রাখা যাচ্ছে না। ট্যানারিও হেমায়তপুর চলে গেছে গা, আর এই মনে করেন কাঁচা চামড়ার গুদামগুলিও হেমায়তপুর চলে গেছে, কারণ ওইখানে বিক্রি হয়। এখানে আমাদের 2-1টা ঘর আছে, এখানে যে কাঁচা মাল যেগুলি সংগ্রহ হয় এইগুলি এখানে এসে কিছু কোম্পানির লোক কিনে, কিছু এখানকার যারা ব্যবসায়ী আছে ওরা কিনা এটি ট্যানারির মালিকদের কাছে বিক্রি করে। আড়তগুলো চলে গেলে এখান থেকে হাজারীবাগের থেকে যখন এই হেমায়তপুর রূপান্তরিত হয়েছে, তখন থেকে পোস্তার একটি ব্যবসাটা খুব অচল হয়ে গেছে। একসময় পোস্তায় ছিল 250 আড়ত, কমতে কমতে এখন অর্ধশত। এক্ষেত্রে পুঁজির অভাব, লবণ ও কেমিক্যালের উচ্চ মূল্যকেই দায়ী করা হয়। আগে যে চিত্রগুলো দেখতেন, এখন চিত্রগুলো ভিন্ন অনেক। আসলে গুদামগুলো চামড়ার জন্য কোনোটা 10,000 টাকা ভাড়া দিলে, অন্য জিনিস দিলে এটা দেখা যায় যে 15,000 পাওয়া যায়। এই কারণে আর ভাড়াগুলোও দিতে চায় না চামড়ার জন্য। এটা অনেক গুদাম কমে গিয়েছে আগের থেকে। যদিও 100 বছরের পুরাতন মার্কেট এটা, হেমায়তপুরে শিফটিং হওয়ার পরে অনেক আড়তদার এখান থেকে চলে গিয়েছে। 223টার মতো ছিল, ওগুলি কমে 93তে আসছিল, এখন এরকমই 76-78 পর্যন্ত আছে। গেল কোরবানির ঈদে পোস্তায় চামড়া সংগ্রহ হয় 70 থেকে 80,000 পিস। যতই দিন যাচ্ছে কমছে সংগ্রহের পরিমাণ। অভিযোগ করা হয় ট্যানারি মালিকরা চামড়া নিয়ে দাম পুরোপুরি পরিশোধ করে না, বকেয়ার পরিমাণ 100 কোটি টাকার বেশি। 110 কোটি টাকার মতো রয়েই গিয়েছে।
এই টাকা অদ্যবধি কোনো নিষ্পত্তি সুরাহা হয়নি। আমরা এই বিসিসিআইয়ের মাধ্যমে এমইও করেছিলাম, রাষ্ট্র দেশ যেখানে এগিয়ে এসেছিল এরপরেও এটা নিষ্পত্তি হয়নি, ওইটা ওই অবস্থায় আছে। পোস্তায় চামড়ার আড়তের জায়গায় তৈরি হচ্ছে বাণিজ্যিক প্রতিষ্ঠান। চামড়ায় লবণ দেয়া এবং সংরক্ষণে দক্ষ শ্রমিকের অভাবও প্রকট হয়েছে। হোল দ্য ইয়ারে মনিটরিং প্রয়োজন। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। গেল বছরের তুলনায় এবার চামড়া শিল্প নগরীর ট্যানারিগুলোতে কাঁচা চামড়া সরবরাহ কমেছে প্রায় 1.5 লাখ পিস। ব্যাপারীদের মজুদ রাখার মানসিকতা ও কোরবানি কম হওয়ায় এমনটি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। কুরবানির ঈদ এলেই চামড়া শিল্প নগরীতে বেড়ে যায় মৌসুমী শ্রমিকদের আনাগোনা। চামড়া বাছাই, লবণ মাখানো সহ নানা কাজে ব্যস্ততা থাকে পুরো সময় জুড়ে। তবে এবার অনেক শ্রমিকই অলস সময় কাটিয়েছেন, কারণ এবার ট্যানারিতে চামড়া কাঙ্ক্ষিত যোগান হয়নি। ঢাকার বাইরের মাল আপনার বেশি অংশই আসে নাই, কিছু হয়তো আসছে, এই জন্য লোকজনের কাজকাম হয় নাই, সবাই হতাশ হয়ে গেছে। নারায়ণগঞ্জ, ফতুল্লা, বিভিন্ন জায়গার মাদ্রাসার মাল এখানে আসছে, আর ওই পরিমাণে আমরা আবার রেটও পাই নাই। আগে যেমন আমরা 50 টাকা 60 টাকা রেটও কাজ করছি। গত বছরে একটা গাড়িতে মাল বানাইছিল 1500 থেকে 1700 পর্যন্ত, এখন এই বছরের গাড়িতে মাল হচ্ছে 400 থেকে 500, 600 এরকম করে মাল হচ্ছে। ঢাকা সিটি কর্পোরেশন বাইরের চামড়া ঢুকতে দেয় না, 11 দিন পর ঢুকবে ঈদ উপলক্ষে কাঁচা চামড়া ঢুকতে। বিসিকের হিসেবে ঈদের দিন দুপুর থেকে শেষ 24 ঘন্টায় ট্যানারিগুলোতে প্রায় 1,500-এরও বেশি চামড়া বোঝাই ছোট বড় ট্রাক প্রবেশ করে, যেখানে 3.5 লাখ চামড়া রয়েছে, যার মধ্যে 20,000 ছিল ছাগলের, বাকি সব গরু মহিষের। ঈদের দিন সহকারে এ পর্যন্ত 3.5 লক্ষের উপরে চামড়া ঢুকছে, আর গাড়ি ঢুকছে আপনার হলো 1500-র কিছু বেশি। গতবার চেয়ে এবার অনেকটা কম। সরকারের পক্ষ থেকে লবণ বিতরণ করা হয়েছে, এই জন্য অনেকটা কম চামড়া ওরা সংরক্ষণ করে রাখতেছে, দেখে ট্যানারিতে কম আনছে। সরকার যে একটা ঘোষণা দিয়েছে চামড়ার দাম, হ্যাঁ, ওই দামের কারণে যে অনেক ব্যবসায়ীরা ওই দামকে চাওয়ার জন্য চামড়াটা ধরে রাখারও সম্ভাবনা আছে, তার কারণে চামড়াটা কম আসছে। যদিও ট্যানারিতে চামড়া কম আসার বিষয়ে ব্যাপারীদের মজুদ রাখার মানসিকতা ও কুরবানি কম হয়কে দায়ী করছেন ট্যানারি সংশ্লিষ্টরা, আর চামড়া আড়ত মালিক সমিতি অর্থনীতি মন্দাকেও দায়ী করছেন। গতবার লোক পায় না, আমরা কাম পাই না, কাম করতেছি, চামড়া আইতাছে, লোকজন ওইভাবে গরু কিনে নাই, বা আমরা হাটেও গিয়েছি, হাটে দেখেছি যে গরু ওইরকম হাটেও গরু নাই, তো সেই অনুযায়ী কুরবানিও কম হয়েছে, তো সেই জন্য দেখা গেছে যে চামড়া ট্যানারিমুখী কম হয়েছে। গত কুরবানে থেকে 30% কুরবানি কম এবং চামড়া আমদানি কম হচ্ছে। সমস্ত বর্জ্য নিয়ে দেওয়া হচ্ছে, ডাম্পিং করা হচ্ছে। ইনশাল্লাহ আমাদের এখানে পরিবেশের কোনো নাই, দূষণ নাই। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি, এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। রাতে পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। এ সময় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে। তিনি আরও বলেন, এর দায় এককভাবে সরকারের উপর চাপানো নেক্কারজনক। প্রধান উপদেষ্টার পরামর্শে এবছর চামড়া সংরক্ষণ ও মজুদের ব্যবস্থা করা হয়েছে। কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হতো অনেক বেশি। এককভাবে দায় এবং এই কিছু মানে ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, এটা নেক্কারজনক বলে আমি মনে করি। প্রস্তাবিত বাজেটে কৃষি খাতে বরাদ্দের 1/3 দেশের খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরাঞ্চলের জন্য বরাদ্দের দাবি উঠেছে। বলা হচ্ছে, এর মাধ্যমে দীর্ঘ উন্নয়ন বঞ্চনা থেকে মুক্তি পেয়ে সুষম উন্নয়নের স্রোত উঠবে এই অঞ্চল। ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটির মাধ্যমে এই অঞ্চলে বরাদ্দ দিতে হবে, এই দাবি এই অঞ্চলের অর্থনীতিবিদ, সুশীল সমাজ, কৃষক নেতা ও ব্যবসায়ীদের। 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে কৃষিখাতে 27,224 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে, যা গত অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল 24,696 কোটি।
কৃষিতে বাজেট বাড়লেও উন্নয়ন বঞ্চিত উত্তরাঞ্চলের জন্য এই খাতে আলাদা কোনো বরাদ্দ হয়নি। অথচ উত্তরের উৎপাদিত ধান, আলু, আম, সবজি সহ অন্যান্য খাবারের যোগান যায় পুরো দেশে। এমন বাস্তবতায় এই অঞ্চলের জন্য প্রস্তাবিত কৃষি বাজেটের 3 ভাগের 1 ভাগ বরাদ্দের দাবি সুশীল সমাজের। অর্থনীতিবিদরা বলছেন, এই সরকারের আকাঙ্ক্ষার বিশেষায়িত কৃষি প্রক্রিয়াজাতকরণ অঞ্চল প্রতিষ্ঠার ক্ষেত্রে এই অঞ্চলে 4টি হাবও বিদ্যমান, শুধু বাস্তবায়ন দরকার। বৃহত্তর রাজশাহী এবং রংপুর অঞ্চল, উত্তরাঞ্চল আমরা যেটা বলি, সেখানে 3 ভাগের 1 ভাগ টাকা বরাদ্দ আমাদেরকে দিতে হবে। হিমাগার দরকার, এখানে আমার হচ্ছিল গবেষণাগার দরকার, এখানে আমার ফল আছে, সেটার জন্য আমার আলাদা পরিবহন দরকার। দিনাজপুরের ক্ষেত্রে, চালের ক্ষেত্রে দেখি যে কৃষি অঞ্চল যেটি গঠিত হবে সেখানে চালকে ফোকাস করতে হবে। রংপুর অঞ্চলের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা আলুকে ফোকাস করতে পারি। ওদিকে যদি আমরা নওগাঁর ক্ষেত্রে ধান, আম। কৃষক নেতারা বলছেন, বৈষম্য দূর করতে হলে উত্তরাঞ্চলের কৃষিখাতকে বাজেটে সুনির্দিষ্ট করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন, উত্তরাঞ্চলের বাজেটের ক্ষেত্রে ইকুয়ালিটির পরিবর্তে ইকুইটি পদ্ধতি অনুসরণ করা প্রয়োজন। কৃষিভিত্তিক শিল্প কলকারখানার জন্য যে বরাদ্দ, ফুড প্রসেসিংয়ের জন্য যে বরাদ্দ, আধুনিক পেডিসাইল মানে তৈরি করার যে বরাদ্দ, এখানে উত্তরাঞ্চলের প্রতিটি উপজেলায়, প্রতিটি জেলায় এখানে বরাদ্দগুলো ব্যক্তি করা দরকার। দীর্ঘদিন থেকে আমরা যথাযথ বরাদ্দর না পেয়েই চলে এসেছি। সেই ক্ষেত্রে আমাদের জন্য আরও বিশেষ বরাদ্দ, অর্থাৎ আমরা ইকুয়ালিটির চেয়ে ইকুইটিটাকে প্রাধান্য দেবার কথা বলছি। ব্যবসায়ী ও উদ্যোক্তাদের দাবি, বেকারত্ব দূর এবং কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা গড়ে তুলতে এই বাজেটে বরাদ্দ দিতে হবে কৃষি খাত থেকে। আমাদের এখানে সেরকম কোনো কৃষি প্রযোজনকরণ কোনো কলকারখানা নাই, তারপরে আমাদের কৃষিভিত্তিক প্রক্রিয়াজাত করার মতো কোনো ব্যবস্থা নাই। তা আমরা চাচ্ছি যাতে এই বর্তমান বাজেটে এখান থেকে আমাদের এই সমস্ত করার জন্য সরকার যাতে আমাদের এদিকে উদ্যোগ নেয়। রংপুর বিগত সময় যে বরাদ্দ পেয়েছে তার থেকে বেশি পরিমাণে দিকে নজর দেওয়া হবে, এটা আমরা আশা করতে পারি। এবং আমরা যেহেতু সরকারি সিস্টেমের সাথে আছি, আমরা আশা করব এই বিষয়ে আমাদের তৎপরতা অব্যাহত থাকবে। দেশের খাদ্য চাহিদার 70 ভাগ খাবারের যোগান আসে এই অঞ্চল থেকেই। অথচ স্বাধীনতার পর থেকেই বাজেট বৈষম্যের শিকার উত্তরাঞ্চল। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। বিশ্বসেরার পুরস্কার জয়ের পর এবার নাসায় পা রাখল একদল বাংলাদেশি মেধাবী। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়ে সেখানে যায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের টিম ভয়েজার্স। মূলত একটি অ্যাপ ডেভেলপ করে প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা। দলের সদস্যরা হলেন খালিদ সাকিব, আব্দুল মালেক, মোহাম্মদ আতিক, ফাহমিদা আক্তার ও সাখাওয়াত হোসেন। 2023 সালে আয়োজিত হয় বিশেষ হ্যাকাথন, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেয় 152 দেশের 58,000 শিক্ষার্থী, যাদের 8,715 দলে ভাগ করা হয়। লোকাল রাউন্ডে চ্যাম্পিয়ন হয় টিম ভয়েজার্স। পরবর্তীতে বেস্ট স্টোরি টেলিং অ্যাওয়ার্ড ক্যাটাগরিতে গ্লোবাল উইনার হয় দলটি। অ্যাকুয়া এক্সপ্লোরার নামে একটি প্রজেক্ট উপস্থাপন করে টিম ভয়েজার্স। জলবায়ু পরিবর্তনের কারণে জীবন রক্ষাকারী পানির উপর ঠিক কী প্রভাব পড়ছে তাই স্কুল কলেজের শিক্ষার্থীর কাছে গেম ও স্টোরি টেলিং এর মাধ্যমে বোঝাতেই এই প্রজেক্ট। আমরা রাজশাহী রিজিয়নে আবার চ্যাম্পিয়ন হই, তো তারপরে আমরা নাসাতে গ্লোবাল নমিনেশন পাই, তারপরে গ্লোবাল ফাইনালিস্ট হই, এরপরে আলহামদুলিল্লাহ আমরা গ্লোবাল উইনার হিসেবে সিলেক্ট হই। মাত্র 36 ঘন্টার মধ্যে অ্যাপ ডেভেলপ করার অভিজ্ঞতা জানালেন দলের বাকি সদস্যরা। অ্যাপসটা ছিল যে যাতে হচ্ছে পানি কিভাবে এফিসিয়েন্টলি ইউজ করতে হয় সেটা স্কুল স্ট্যান্ডার্ডের যে স্টুডেন্টগুলো আছে তারা যাতে সহজে বুঝতে পারে। যে এক্সাক্ট টাইমটা দেওয়া থাকে 36 ঘন্টা, এর মধ্যে প্রবলেম আইডেন্টিফাই করে এর সলিউশন দিতে হয়। স্যার স্টেজ যদি বলি হচ্ছে আমরা মোটামুটি 4টা স্টেজ কমপ্লিট করেছিলাম বা আমরা দেখাতে সক্ষম হয়েছিলাম। আমাদের যে গোলটা ছিল সেটাকে আমরা একটা প্রোটোটাইপ হিসেবে রিপ্রেজেন্ট করতে পেরেছিলাম। বাংলাদেশ রিপ্রেজেন্টিং a consistent skill at a global level who can produce breakthrough ideas, who can actually make it happen in a breakthrough idea. এইটা আমরা রিপ্রেজেন্ট করতেছি বাংলাদেশ থেকে। গত বুধবার আমেরিকার মেরিল্যান্ডে নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে আয়োজিত গ্লোবাল উইনার্স সেলিব্রেশনে অংশ নেয় টিম ভয়েজার্স। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বের জেরে এবার বিপাকে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। সংস্থাটির জন্য বন্ধ হতে পারে স্পেস এক্সের সাশ্রয়ী রকেট ব্যবহারের পথ। প্রায় অর্ধেকে নেমে আসতে পারে সরকারি বাজেট।
এমনকি বন্ধ হয়ে যেতে পারে 40টির বেশি গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা প্রকল্প। নির্বাচনের আগে গলায় গলায় বন্ধুত্ব, বাজেট বিল ঘিরে হঠাৎ সে সম্পর্কেই ফাটল। প্রকাশ্যেই একে অপরকে পাল্টাপাল্টি হুমকি দিচ্ছেন ট্রাম্প, ইলন। টেসলা আর স্পেসএক্সের ভর্তুকি তুলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে মাস্কের পাল্টা হুমকি, এমনটি হলে স্পেসএক্সের মহাকাশযান আর ব্যবহার করতে পারবে না নাসা। মাস্কের হুমকির পর ঝুঁকির মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বেশ কিছু প্রকল্প। স্পেসএক্সের ফ্যালকন 9 রকেটের সাহায্যে মহাকাশ স্টেশনে ক্রু আর জরুরি সরঞ্জাম পৌঁছায় নাসা। একইভাবে বিভিন্ন মিশনে মাস্কের স্টারশিপও ব্যবহার করে প্রতিষ্ঠানটি। স্পেসএক্সের কাছ থেকে সাহায্য না পেলে ভেস্তে যেতে পারে সংস্থাটির চাঁদ, এমনকি মঙ্গল গ্রহে নভোচারী পাঠানোর মতো পরিকল্পনা। মহাকাশ বিজ্ঞানে ও পর্যবেক্ষণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। এটা সরকার, বেসরকারি প্রতিষ্ঠান আর গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমেই সম্ভব। বারবার সিদ্ধান্তে পরিবর্তন আসলে তা মোটেই ভালো ফলাফল বয়ে আনে না। স্পেসএক্স নিয়ে দ্বিধার মাঝেই নাসাকে বাজেট কমিয়ে আনার প্রস্তাব দিয়েছে হোয়াইট হাউস। এই প্রস্তাব চূড়ান্ত হলে প্রায় অর্ধেকে নেমে আসতে পারে মার্কিন সরকার থেকে পাওয়া অর্থের পরিমাণ, যার সরাসরি প্রভাবে সীমাবদ্ধ হয়ে পড়বে সংস্থাটির মহাকাশ গবেষণামূলক কার্যক্রম। প্রেসিডেন্ট ট্রাম্প চাইছেন নাসা মাত্র 2টি লক্ষ্য পূরণে কাজ করুক। চীনের আগে চাঁদে আবারও নভোচারী পাঠানো আর মঙ্গল গ্রহে মার্কিন পতাকা উত্তোলন। এছাড়া তার কাছে কিছুই গুরুত্বপূর্ণ নয়। বিশেষজ্ঞরা বলছেন কোনো বিকল্প না থাকায় ক্ষতিগ্রস্ত, এমনকি বন্ধও হয়ে যেতে পারে মহাকাশ গবেষণা সংস্থাটির 40টির বেশি মিশন। বন্ধ হয়ে যেতে পারে জলবায়ু পরিবর্তনে নজরদারি আর নতুন গ্রহ অনুসন্ধানের মতো প্রকল্পগুলো। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। গাজার পথে যাত্রা করা আলোচিত ত্রাণবাহী জাহাজ ম্যাডলিনকে আটকে দিয়েছে ইসরায়েল। সোমবার স্থানীয় সময় ভোরে জব্দ করা হয় মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিটার নৌযানটি। নিয়ে যাওয়া হয় ইসরায়েলের পথে। এক ভিডিও বার্তায় পরিবেশকর্মী গ্রেট থুনবার্গ জানান, তিনি সহ জাহাজে থাকা 12 স্বেচ্ছাসেবীকে অপহরণ করা হয়েছে। এক পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে নিরাপদেই আশদুদ বন্দরের দিকে নেওয়া হচ্ছে ম্যাডলিন নামের জাহাজটিকে। যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও আশাবাদ জানায় তারা। জাহাজে থাকা মানবিক সহায়তা নির্ধারিত চ্যানেলের মাধ্যমে গাজায় পৌঁছে দেওয়া হবে বলেও দাবি করে। পরে তারা একটি ভিডিও প্রকাশ করে যেখানে দেখা যায় লাইফ জ্যাকেট পরিহিত স্বেচ্ছাসেবীদের মধ্যে পানি ও স্যান্ডউইচ বিতরণ করছে ইসরায়েলি সেনারা। এক সপ্তাহ আগে ত্রাণ নিয়ে ইতালি থেকে গাজার পথে যাত্রা শুরু করে ম্যাডলিন। প্রায় 13 বছরের গৃহযুদ্ধ শেষে নিজ দেশে ফিরছেন সিরীয়রা। প্রতিদিনই তুরস্ক থেকে সিরিয়ায় ঢুকছেন 1000 থেকে 1200 মানুষ। গেল নভেম্বরে প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর এখন পর্যন্ত দেশটি থেকে ফিরেছেন প্রায় 1 লাখ সিরীয়। নতুন এক সমৃদ্ধ দেশ ও জীবনের আশায় বাড়ি ফিরছেন তারা। সিরিয়ার আলেপ্পোর বাব আল সালামে সীমান্ত, মালপত্র ভর্তি ট্রাকের সারি। বহু বছর পর ঘরে ফেরার অপেক্ষায় এই সিরীয়রা। এদেরই একজন আহমেদ আল হাদিদ। 1 দশক আগে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন তুরস্কের মার্সিন শহরে। সমৃদ্ধ সিরিয়ার প্রত্যাশা নিয়ে দেশে ফিরছেন তিনি। 2015 সালে সিরিয়া ছেড়ে তুরস্কের মার্সিনে চলে যাই। সেখানে 10 বছর ছিলাম। এখন দেশ মুক্ত, তাই ফিরে এসেছি। তুরস্কের জীবন গুটিয়ে নিয়ে সিরিয়ায় নতুন জীবনের দিকে এগোচ্ছি আমরা। গত নভেম্বরে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে এখন পর্যন্ত স্বেচ্ছায় তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রায় 1 লাখ সিরীয় নাগরিক। এখনও প্রতিদিন ফিরছেন প্রায় 1000 থেকে 1200 সিরীয়। ধারণা করা হচ্ছে তুরস্কে শিক্ষাবর্ষ শেষে আরও বাড়বে এই সংখ্যা। স্বেচ্ছায় ফেরার প্রক্রিয়া 24 ঘন্টা খোলা। আমরা একটি দক্ষ টিম নিয়োগ দিয়েছি যারা পুরোপুরি প্রস্তুত। ফিরে আসা মানুষদের যাতে কাগজপত্রের ঝামেলায় পড়তে বা বেশি অপেক্ষা করতে না হয় সেই ব্যবস্থা নিয়েছি আমরা। সিরিয়ায় 2011 সালের গণবিক্ষোভের জেরে ছড়িয়ে পড়া গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে পালাতে বাধ্য হন লাখ লাখ মানুষ। আশ্রয় নেন তুরস্ক, লেবানন, জর্ডান সহ নানা দেশে। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। ইতালির শ্রমিক অধিকার অভিবাসন নিয়ে প্রচলিত আইন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে 2 দিনব্যাপী গণভোট। অংশ নিচ্ছে দেশটির সাধারণ মানুষ।
10 বছরের পরিবর্তে 5 বছরের অবস্থানের পর নাগরিকত্বের আবেদন এমন সংস্কারের পক্ষে বিপক্ষে চলছে ভোট। যদিও এই নির্বাচনের বিপক্ষে অবস্থান স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির। অভিবাসীদের ভাগ্য নির্ধারণে চলছে দুদিনব্যাপী ভোটাভুটি। নাগরিকত্ব আইন শিথিল ও শ্রমিক অধিকার শক্তিশালী করার প্রস্তাবের পক্ষে বিপক্ষে নিজেদের মতামত দিচ্ছেন ইতালির সাধারণ মানুষ। জরিপ মতে ইতালির জনসংখ্যার 8%-এরও বেশি অভিবাসী। 10 বছর বসবাসের পর দেশটিতে স্থায়ী নাগরিকত্বের জন্য আপিলের সুযোগ পান অভিবাসীরা। যদিও দীর্ঘ প্রক্রিয়া শেষ হতে লেগে যায় আরও বহু বছর, তাই সময় কমিয়ে 5 বছরে নিয়ে আসার দাবি উঠেছে। এছাড়া শ্রমিকদের সুরক্ষায় আইনে 4টি সংস্কারের প্রস্তাব তোলা হয়েছে। আমি আশা করছি গণভোটে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেবে মানুষ। তারা এই সিদ্ধান্তের পক্ষে থাকুক কিংবা বিপক্ষে, ভোটে অংশ নেওয়া এখানে গুরুত্বপূর্ণ। এ ভোটে অংশ নেওয়া নাগরিক হিসেবে প্রত্যেকের কর্তব্য। গণভোটের ইস্যুগুলো খুবই গুরুত্বপূর্ণ, যা ইতালির বেশিরভাগ মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। মানবাধিকার নিয়ে কাজ করে এমন প্রতিষ্ঠানের প্রচারণা ও গণমানুষের দাবির মুখে বাধ্য হয়ে এই গণভোটের আয়োজন করেছে দেশটির সরকার। যদিও সংস্কারের এসব দাবি নিয়ে নারাজ স্বয়ং দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও তার দল ব্রাদার্স অফ ইতালি। নির্বাচনী প্রচারণায় ইতালিতে অভিবাসী কমিয়ে আনার প্রতিশ্রুতি ছিল তার। জানান কেন্দ্রে উপস্থিত হলেও ভোটে অংশ নেবেন না তিনি। আমরা কি দেখতে পাচ্ছি না যে পৃথিবীতে অভিবাসী পাচারের চেয়ে লাভজনক ব্যবসা আর নেই? এমনকি জাতিসংঘের প্রতিবেদনেও এই তথ্য উঠে এসেছে। এটি মাদক পাচারের মতো ব্যবসাকেও টেক্কা দিতে সক্ষম। এই আইনের সংস্কার হলে ইতালির অবকাঠামোগত অবনতি হবে খুবই দ্রুতগতিতে। সরকার পক্ষের বিরোধিতা থাকলেও এই গণভোটের পক্ষে সমর্থন জানিয়েছে ইতালির মধ্যম বামপন্থী দল ডেমোক্রেটিক পার্টি। বিশ্লেষকরা বলছেন অভিবাসন সংস্কারের নতুন আইন পাশ হলে উপকৃত হবেন দেশটির অন্তত 25 লাখ মানুষ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা নিউজে এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।